মাঝরাত শেষ হয়েছে কি হয়নি, বাইরে একটা সনসন হাওয়া উঠল। তারই মধ্যে নিতাইয়ের মনে হলো কে যেন দূর থেকে মেয়েলি গলায় একবার করে ডেকে গেল। সেই ভুতুড়ে ডাকে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। চোখ বুজে শুয়ে আছে নিতাই। ঠিক এমন সময় বাইরের হলঘরের বড় ঘড়িটায় ঢং করে একটা শব্দ হলো। রাত 1টা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের সকলকে জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি বর্তমান সময়ের জনপ্রিয় লেখক অভীক সরকারের শিহরণ জাগানো গল্প খোঁড়া ভৈরবীর মাঠ, যার প্রতিটা কথায় মিশে আছে রহস্যের শিহরণ, তন্ত্রের মারণ ভয়, আতঙ্কের করাল ছায়া। আমাদের সকল শ্রোতা বন্ধুদের টিম বেঙ্গলি স্টোরি স্টেশনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। বেঙ্গলি স্টোরি স্টেশন, বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। তাহলে শুরু করা যাক অভীক সরকারের খোঁড়া ভৈরবীর মাঠ। ঠিক সন্ধেটা লাগার মুখে গ্রামের খোঁড়া ভৈরবী মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জে বাড়ির বাসন্তী পিসি। পিসির বয়স 50-এর কাছাকাছি, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। পিথুল ও মেদবহুল মুখে ঘাম তেলের মতো একটা আলগা তৃপ্তির জেল্লা সবসময়ই লেগে থাকে। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাটা একটু বেশিই হয়, তা হয় হোক। এই ভৈরবী মায়ের কৃপাতেই তো গঞ্জের বাজারে এত বড় চাল কল আর দুখানা অয়েল মিল চলছে ওদের। কর্তা কাজকর্ম থেকে অবসর নিয়েছেন বছরখানেক হলো। এখন সব কিছু ছেলে নিতাই সামলায়। চালাক চতুর ছেলে নিতাই। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে বর্ধমানের, পাল্টি ঘর। ভারী লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছেন বাসন্তী পিসি। এদিন তো সামন্তদের বাড়ির বউ মজলিসে সবার সামনে বলেই দিলেন, বাসন্তী পিসির কপাল আছে গো, ভারী ভাগ্যি করে বউ পেয়েছে। ডিগ্রি পাস হলে কি হবে? বউয়ের স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা, তেমন কাজকর্মেও ভারী চটপটে। শুনে বুকে বাতাস লেগেছিল বাসন্তী পিসির। আহা, সুখ যেন ভিয়েনে বসানো কড়াইয়ের দুধের মতো উথলে উথলে পড়ছে। দুহাত জড়ো করে নম করলেন বাসন্তী পিসি। মা গো, রক্ষে করো মা, তুমি সবাইকে ভালো রেখো মা, সবাইকে ভালো রেখো। আজ পূর্ণিমা, আকাশ জুড়ে মস্ত বগি থালার মতো চাঁদ উঠেছে। হেমন্তের বাতাসে বেশ শিরশির একটা ভাব। গ্রামের শেষে যোগেন চাকলাদারের বাড়ি, তারপরেই কালীর মাঠ, আর মাঠের পাশেই ভূষণ্ডী কাকের আমলের বড় বটগাছটার নিচে এই ভৈরবী কালীর মন্দির। তালদিঘির ভৈরবী কালীর সুনাম আছে ভারী জাগ্রত দেবী বলে। দূর দূরান্ত থেকে লোকে পুজো দিতে আসে। আর আসবে নাই বা কেন? এই মন্দির নিয়ে বেশ ভয় ধরানো কাহিনীও যে আছে একটা। লোকে বলে এ মন্দির নাকি 300 বছরের ওপর পুরনো। মুর্শিদকুলি আর খাজাঞ্চি রায় রায়ান রামভূষণ দে সরকারের আদেশে বানানো।
কামাখ্যা থেকে বিখ্যাত অঘরী সাধক কালীগিরি তান্ত্রিককে আনা হয়েছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার দিন সরকার মশাইয়ের এক বিশ্বস্ত প্রজার অসাবধানতায় মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। প্রবল প্রতাপশালী রায়রায়ান সে হতবাকাকে কাটতেই চেয়েছিলেন বটে, কিন্তু হাতের কাছে চটজলদি একটা তলোয়ার বা সরকি খুঁজে না পেয়ে শেষমেশ অনিচ্ছার সঙ্গেই সেই প্রজাকে সরালে কুত্তা দিয়ে খাওয়ানোর বিধান দেন। কিন্তু তাতে বাদ সাধেন কালীগিরি তান্ত্রিক স্বয়ং। তাতে রামভূষণ বেজায় মনক্ষুণ্ণ হয়েছিলেন। সচরাচর তিনি এসব ক্ষেত্রে জ্যান্ত পুঁতে দিয়ে থাকেন। কুত্তা দিয়ে খাওয়ালে কষ্টটা কিছু কম হতো বলেই তার ধারণা। তাছাড়া অবলা প্রাণীগুলো পেট পুড়ে খেতেও তো পারত, সে পুণ্যটার কথাও না ভাবলে চলবে কেন? তবে তার থেকেও বড় কথা হচ্ছে খুঁতো মূর্তি নাকি পুজো দিতে নেই। এই নিয়ে কিছু গাঁইগুঁই করছিলেন দে সরকার মশাই। অট্টহাসিতে সে আপত্তি উড়িয়ে দেন কালীগিরি তান্ত্রিক। কাল তোর মেয়ের পায়ের একটা আঙুল কাটা পড়লে তাকে ফেলে দিয়ে নতুন মেয়ে আনতি নাকি রে? প্রশ্ন তুলেছিলেন তিনি। মূর্তি তো শুধু সাধন ভোজনের সুবিধা হবে বলে রে পাগল। যে বেটির পায়ের তলায় স্বয়ং মহাকাল শুয়ে আছেন তার কি এসে যায় রে এইসবে? কিন্তু গুরুদেব, চিন্তিত প্রশ্ন তুলেছিলেন রামভূষণ। এতে করে যদি সেবায়েত বা গ্রামের অমঙ্গল হয়? কথাটা কালীগিরি তান্ত্রিককে ভাবিয়েছিল ঠিকই, তা নইলে তিনি সেই রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের শব এনে তন্ত্রমতে সব সাধনায় বসবেন কেন? কালীগিরি তান্ত্রিক শ্মশান সিদ্ধায় ছিলেন। ভোর হওয়ার আগেই লোকচক্ষুর অগোচরে সেই চণ্ডালের দুটি হাতের আর দুটি পায়ের হাড় দিয়ে মন্দির আর গ্রামের চৌদিক ঘিরে ভূমি বন্ধন করে যান তিনি। সেই থেকেই তালদিঘির কালী ঠাকুর খোড়া ভৈরবী বলেই এ দিগরে প্রসিদ্ধ। তালদিঘির লোকেরা মনে করে যতদিন ভৈরবী মা আছেন ততদিন মায়ের আশীর্বাদে তালদিঘির ওপর বড় কোনো অপঘাত আসতে পারে না। এক যদি না। ভারী মন দিয়ে পুজো দিচ্ছিলেন বাসন্তী পিসি। ভক্তিতে মনটা ভরে উঠছিল তার। এরকমই রসে বসে রেখো মা, এরকমই রেখো। হাত জড়ো করে মাথায় ঠেকিয়ে বিড়বিড় করছিলেন তিনি। সবই তো হলো মা, এবার একটা কোলজোড়া নাতি দিও। যাওয়ার আগে যেন বংশের প্রদীপ দেখে যেতে পারি মাগো। সামনের কালী পুজোয় সোনার নথই মানত করে ফেললেন তিনি। জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী ইত্যাদি বলে টোলে আরতি করার সময় প্রদীপটা যেই না ভৈরবী মূর্তির মুখের সামনে এনেছেন, সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তখানেক স্তম্ভিত হয়ে রইলেন তিনি। আর তারপরই আ আ আওয়াজ তুলে দরাম করে পড়ে মূর্ছা গেলেন গাঁয়ের মুখুজ্জে বাড়ির দাপুটে গিন্নি বাসন্তী রানী মুখুজ্জে। মন্দিরের সেবায়িত যোগেন ভট্টাচার্যি তখন মন্দিরের বাইরে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো তেলতেলে রোয়াকে বসে পুজো দিতে আসা আরও জনা কয়েক পুরুষ ও মহিলাকে কৌশিকী অমাবস্যায় মহাভৈরবী কালী পুজোর মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। অন্তত 4টে পুজো বা যজ্ঞ পাগড়াও করে ফেলেছিলেন প্রায়। মাস দুয়েকের জন্য বাংলা আর চাটের বন্দোবস্ত হাতে আসি করছে প্রায়। তার মধ্যেই এই মন্দিরের ভেতরে ছুটে যেতে দেরি হয়নি কারোরই। লোকে প্রথমে ভেবেছিল মুখুজ্জে গিন্নির ফিটের ব্যামোটা বোধহয় ফিরে এসেছে, কিন্তু গ্রামের মহিলারা যখন মুখুজ্জে গিন্নির বিশাল শরীরখানি ঘিরে জলের ছিটে আর হাওয়া দিতে ব্যস্ত, তখন যোগেন ভট্টাচার্যি কাঁপতে কাঁপতে ভৈরবী মূর্তির দিকে ডান হাতের তর্জনী তুলে, এ কি করে হলো? এ যে মহা সর্বনাশ!
মায়ের খুব দৃষ্টি জেগেছে রে বলে দরাম করে পড়ে যেতে লোকজনের মনে হয় যে ব্যাপারটা অন্য কিছু হলেও হতে পারে। তখন সমবেত লোকেদের নজর ঘুরে যায় মূর্তির দিকে, আর তারপরেই লোকজন ভয়ে আর আতঙ্কে একেবারে কাঠ হয়ে যায়। সেই রাতেই প্রবল ঝড় ধেয়ে আসে তালদিঘির ওপরে, আর ওরা ভৈরবীর মাঠের উত্তর দিকের প্রাচীন বটগাছটা উপড়ে পড়ে যায়। কেউ যদি সেই গাছের গুঁড়ির দিকের মাটি আর শিকড় সরিয়ে দেখত, একটা ঝুরঝুরে উড়ুর হাড় তার নজর এড়াতো না নিশ্চয়ই। গ্রামে ঢোকার সময়ই একটা কিছু টের পাচ্ছিল দনু ওরফে দনুজ দমন সেনাপতি। হপ্তা দুয়েক হলো এখানেই তালদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনের সায়েন্সের টিচার হিসেবে জয়েন করেছে সে। কলকাতা শহর ছেড়ে এই গণ্ডগ্রামের দিকে চাকরি করতে আসার খুব একটা ইচ্ছা ছিল না দনুর। এসএসসির পরীক্ষাটা দিয়ে এদিক ওদিক প্রাইভেট কোম্পানিগুলোতে চাকরির চেষ্টাই করছিল সে, কিন্তু দু একটা ইন্টারভিউ দিয়ে দনু দ্রুতই বুঝে যায় যে চাকরির বাজারের হাল সে যতটা ভেবেছিল তার থেকেও খারাপ, খুব খারাপ। বৌদিও এদিকে ঠাড়ে ঠোড়ে ইঙ্গিত দিচ্ছিল যে দাদার সংসারে বেশি দিন গলগ্রহ হয়ে থাকলে এখনো যে ডিমটা দুধটা জুটছে সেটা ভবিষ্যতে নাও জুটতে পারে। ফলে বেড়ালের ভাগ্যে শিকে ছেনার মতো এই স্কুল মাস্টারির চাকরিটা পেয়ে আর দুবার ভাবেনি দনু। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সে এক প্রকার স্টেশনে এসে রেলগাড়ি চেপে বসে বললেই চলে। গ্রামের একদম কোনায় সস্তায় একটা বাড়ি ভাড়াও স্কুলের পক্ষ থেকেই ঠিক করে দেয়া হয়েছিল তাকে। গত দুদিন গ্রামে ছিল না দনু। সপ্তাহান্তের ছুটিতে কলকাতা গেছিল দাদা বৌদির সঙ্গে দেখা করতে আর টুকটাক কিছু কেনাকাটা করতে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা মেরে দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত সে যখন স্টেশনে পৌঁছয় তখন 8:40 লোকাল দিয়েছে ছেড়ে। ফলে সে লাস্ট ট্রেনটাই ধরতে বাধ্য হয়। স্টেশন থেকে টোটো ধরেছে দনু, বরাবরই যেমন ধরে। সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি, কিন্তু টোটোটা যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই তাকে নামিয়ে দিল তখনই খটকাটা লাগে তার। কি রে, ভেতরে যাবি না? বিস্মিত স্বরে প্রশ্ন করেছিল দনু। না বাবু, চাপা স্বরে জবাব দেয় মফিজুল। এখন রাতের বেলায় গায়ে ঢুকতে পারবো নি, আব্বা মানা করে দিয়েছে। কেন রে? আরও অবাক হয়েছিল দনু। আগের সপ্তাহে তো বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসেছিস, আজ কি হলো? সেসব বলতে পারবো নি বাবু, বলা বারণ। এই তো একটুখান রাস্তা, হাঁটি শৈলে যান না কেন? টর্চ আনিছেন? বিরক্ত হয়েছিল দনু। টর্চ আনবো কেন? আগে যদি জানতাম আজ এসব ফালতু বাহানা মারবি তাহলে ব্যবস্থা করতাম। যত সব। এই বলে হাঁটা দিতে যাচ্ছিল দনু। এমন সময় মফিজুল একখানা ছোট টর্চ হাতে ধরিয়ে দেয় ওর। বাড়ির ভিতরে ঢুকবার আগতক টর্চ কান নেভাবেন না বাবু, আর পেছন বাগ থেকে কেউ ডাকলে খবরদার ফিরে তাকায়েন না কিন্তু। আল্লাহর নাম, হ্যাঁ থুড়ি রামের নাম নিতে নিতে চলে যাবেন। টর্চ কান কাল বাজার করতে আসবেন যখন, তখন সাধনের মুদিখানায় দিয়া দিবেন। এই বলে আর দাঁড়ায় না মফিজুল। টোটোখানা ঘুরিয়ে সেখান থেকে প্রায় পালিয়েই যেন বাঁচে। রাস্তা দিয়ে আসতে আসতেই একটা পচা আঁশটে গন্ধ টের পাচ্ছিল দনু, তার সঙ্গে পাথর চাপা নৈশব্দ। গ্রামের রাস্তা এমনিতেই একটু নির্জন থাকে, তার উপর শীতের রাত, কিন্তু তা সত্ত্বেও চারিদিক এত চুপচাপ কখনো দেখেনি সে।
রোজই রাতে খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোয় তনু। তখন হাট ফেরতা চাষিদের দল থাকে রাস্তায়, থাকে সাইকেলের সামনের রডে মেয়ে বসিয়ে ঘুরতে বেরোনো বখাটে ছোঁড়াদের দল। এছাড়াও শহর থেকে রাতের ট্রেনে আসা অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় তার। আজ তবে সবকিছু এত চুপচাপ কেন? দুদিন আগেই পূর্ণিমা গেছে, আকাশে দ্বিতীয়ার চাঁদ, অল্প একটু মেঘও করেছে। আবছা আলো ছায়ায় সামনে পড়ে থাকা কালো ফিতের মতো সরু রাস্তাটাকে সাপের খোলসের মতো লাগছিল তনুর। যেখানে টোটো তাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে তার বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করলো সে চারিপাশে একটু শব্দ নেই কোথাও। মানুষজন বা নেড়ি কুকুর কারো পাত্তা নেই, এমনকি গাছের পাতা অবধি নড়ছে না। শুধু চারদিকে আলগা অভিশাপের মতো লেগে আছে কটু আঁশটে গন্ধটা। আরও কি যেন একটা নেই ভাবছিল তনু, তাই এত অস্বস্তি হচ্ছে আজ। একটু পরে সেটা খেয়াল করতে তার হাঁটাটা আস্তে হয়ে এলো। ঝিঝির ডাক, একটা ঝিঝি পোকাও ডাকছে না আজ। গ্রামে আশাস্তক এই 2 সপ্তাহে এমন একটা রাতও যায়নি যখন এই বিপুল শব্দ ব্রহ্ম তালা লাগায়নি তার কানে। আজকাল তার অনেকটা অভ্যেস হয়ে গেছে শব্দটা, তাই এই চুপচাপ থাকাটা কেমন যেন অশরীরী লাগলো তার। দনুর মনে হচ্ছিল এই চুপ জোছনার রাত যেন ভারী পাথরের মতো তার বুকে চেপে বসেছে। শীতের রাতেও একটু ঘেমে উঠছিল তনু। হাঁটার বেগটা বাড়িয়ে দিল সে। সামনের তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে। সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশ বনটা। তার গা দিয়ে একটা শর্টকাট আছে দনুর বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা খোঁড়া ভৈরবীর মাঠের ধার ঘেঁষে। সেই রাস্তাটাই ধরল দনু, তাড়াতাড়ি হবে। আর এক মুহূর্ত খোলা জায়গায় থাকতে চাইছিল না সে। বাঁশ বনের মাঝামাঝি যেই এসেছে সে, সেই পচাটে গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠে এক ঝলক দমকা হাওয়ার মতোই ঝাপটে গেল তার চোখে মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বার করে নাকে দিতে যাবে তনু, এমন সময় বাঁদিকে কি যেন একটা আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেল সে। ঝোপের আড়ালে কি ওটা? ওই যে নড়াচড়া করছে। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের ওপর ধরে ঠাহর করার চেষ্টা করলো সে। মুরুলিদের বাড়ির কেলে গাইটা না? এখানে বসে আছে কেন এত রাতে? গোয়ালে নিয়ে যায়নি কেউ? রাস্তা ছেড়ে সন্তর্পণে বাঁশ বাগানে ঢুকলো তনু। বুকটা দুরু দুরু করছিল তার। একটু এগিয়েও থমকে গেল সে, কারণ সে স্পষ্ট দেখতে পেল যে গরুটা আসলে বসে নেই, শুয়ে আছে। আর যেভাবে ঘাড় কাত করে শুয়ে আছে তাতে বোঝা যায় যে তার গলাটা মুচড়ে দিয়েছে কেউ। একটা হাড় চিবোনোর মর্মর আওয়াজ কানে এলো মনে হলো। আর মরা গরুটার পাশে কালো ছায়ার মতো কেউটা, জলজলে চোখ। ঠিক এই সময়ই মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো যেন বজ্রপাতের মতোই আছড়ে পড়ল তার গায়ে। তারপর আর কিছু মনে নেই দনুর। বাথরুমে ঢুকে বেসিন ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল শামু, মানে এ বাড়ির নতুন বউ শাম্ভবী। বাথরুমে বউয়ের জন্য একটা বাহারি ওয়াশ বেসিন বসিয়ে দিয়েছে নিতাই। তার ওপরে একটা ছোট আয়নাও লাগিয়ে দিয়েছে। ঝটপট মুখে চোখে জল দিয়ে উত্তেজনাটা কমাবার চেষ্টা করছিল শামু। হাতে লেগে থাকা শাশুড়ি মায়ের রক্তটা শুধু একবার জিভের ডগায় ঠেকায় সে।
আহ, কি স্বাদ। বাথরুমের বাইরে থেকে দরজায় টোকা দেয় পিস্তুত ননদ শ্যামলী। ও বৌদি, একবারটি এসো না, ডাক্তারবাবু কী সব বলবেন বলে ডাকছেন তোমাকে। শুনেই যতদূর সম্ভব গলার স্বর স্বাভাবিক করে ফেলে শামু। তারপর উত্তর দেয়, হ্যাঁ যাই। দ্রুত গামছা দিয়ে মুখটা মুছে ফেলে সে। বাসন্তী পিসি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলেন বিছানায়। মাথায় মস্ত বড় ব্যান্ডেজ, পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে মাথায়। পাশে ভিড় করে আছেন গ্রামের ছোট বড় গিন্নিদের দল। ডাক্তারবাবু গম্ভীর মুখে প্রেসার মাপছিলেন বাসন্তী পিসির। আশেপাশের মহিলাদের মুখে উদ্বেগ ছাপিয়েও যেটা ফুটে উঠছিল সেটার নাম ভয়। হাড় কাঁপানো ভয়। সত্যি দেখেছিস তুই? সামন্তদের বাড়ির বড় বউ ফিসফিস করে প্রশ্ন করেন পাশে দাঁড়িয়ে থাকা নির্মলাকে। নির্মলা হলো ঘোষেদের ছোট মেয়ে। হ্যাঁ গো পিসি। নির্মলার চাপা স্বরে উত্তেজনা ফুটে বেরোচ্ছিল। স্পষ্ট দেখলুম মায়ের জিভটা লাল, টকটকে লাল, রক্ত গড়িয়ে পড়ছে যেন। বাকিরা শিউরে উঠলেন সে কথা শুনে। জোর হাত কপালে ঠেকালেন কেউ কেউ। এর মধ্যেই ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করে সরকারদের বড় বউ টুম্পা। কি দেখতে কি দেখেছে? ও বাচ্চা মেয়ে। আমি বলে বাচ্চা মেয়ে। ক্ষোভে ফেটে পড়ে নির্মলা। আর ঠাউর মশাই দেখলো, নপাড়ার দোক্তা দিদা দেখলো, নারায়ণদের বড় জ্যাঠা দেখলো, বাজু কাকুও দেখলো। সেগুলো কিছু নয় না। অকাট্য যুক্তির সামনে চুপ করে যায় টুম্পা। কান খাড়া করে এই কথোপকথন শুনছিল শামু, আর ক্রমশই তার কৌতূহল চাগার দিয়ে উঠছিল। শাশুড়ি মাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা স্তক একটা ফিসফিস চলছে, খেয়াল করেছে সে। নিতাইয়ের মুখটাও গম্ভীর। বাইরের বৈঠকখানায় শ্বশুরমশাই আর গাঁয়ের গণ্যমান্য লোকেরা বসে মিটিং করছেন। খুব সাংঘাতিক কিছু ঘটেছে নাকি? প্রবল কৌতূহলে উসখুস করছিল সে। অথচ নতুন বউয়ের পক্ষে আগ বাড়িয়ে কৌতূহল প্রকাশ করাটাও ভালো দেখায় না। মায়ের জিভে রক্ত দেখলে কি হবে গো দিদি? প্রশ্ন করে সানাপাড়ার রাখাল মণ্ডলের বউ। বয়স হলে কি হবে, বুদ্ধি শুদ্ধিতে মহিলাকে প্রায় নাবালিকা বললেই চলে। সে কি রে বউ, কালগিরি তান্ত্রিকের ওই গিরাম বন্ধনের কথা শুনিসনি তুই? অবাক বিস্ময়ে প্রশ্ন করে সামন্তদের বাড়ির বউ। ভূতা ভৈরবীর পুজো করে যাতে গিরামের কোনো অনিষ্ট না হয়, তাই সে নাকি মন্তর দিয়ে গিরাম বেঁধে দিয়ে যাচ্ছে। যে রাতে মায়ের প্রতিষ্ঠে হয় সেই রাতেই শ্মশান থেকে এক ডোম না বাগদি কার একটা মরা এনে তাকে তন্তর মন্তর করে সেই মরার হাতের দুটো আর পায়ের দুটো, এই চারটে হাড় গ্রামের চার কোনায় পুঁতে বাঁধন দিয়ে দেয়। কিন্তু কালীতান্ত্রিক এও বলে গেল যে তার মন্তরের জোর থাকবে মাত্র 300 বছর। তারপর নির্মলা গ্রামেরই মেয়ে, এসব কথা তার কমপক্ষে 100 বার শোনা। তবুও ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য প্রশ্ন করে সে। তারপর তারপর কি হবে? তারপর কি হবে জানতে চাইছিস মেয়ে? এই বৃদ্ধাকে সবাই ঠান বুড়ি বলে চেনে। যে প্রজার অসাবধানতায় তালদিঘির ভৈরবীর নাম খোঁড়া ভৈরবী, তিনি এই মণ্ডলদেরই পূর্বপুরুষ। ফলে পুরো ঘটনার খুঁটিনাটি বংশ পরম্পরায় তার জানা। ঠান বুড়ি কিছু বলতে যাবেন, তার মধ্যেই কান থেকে প্রেসারের মাপার যন্ত্র খুলে শামুর দিকে চাইলেন বর্ষিয়ান ডাক্তারবাবুটি। চিন্তিত স্বরে বললেন, প্রেশারটা অ্যাবনর্মালি ফল করে গেছে, বুঝলে? কোনো একটা সাডেন শক থেকে এরকম হয় মাঝে মাঝে। মাথার কনককশনটাই চিন্তায় ফেলেছে যদিও,
হপ্তা দুয়েকের কমপ্লিট বেড রেস্ট লিখে দিয়ে গেলাম। হালকা মুরগির স্টু আর 2 পিস করে সেঁকা পাউরুটি খাওয়াবে। যা যা ওষুধ লিখে দিয়ে গেলাম আজ দুপুর থেকেই খাওয়ানো শুরু করে দিও। হ্যাঁ, আর 2 দিন অন্তর ব্যান্ডেজ পাল্টে ড্রেসিং করে দিতে হবে। 5 দিন বাদে একবার খবর দেবে অবস্থা জানিয়ে। এই বলে খসখস করে খবরের কাগজের ওপর রাখা প্যাডে ওষুধ লিখতে থাকেন ডাক্তারবাবু। এরপর আবার হাল ধরেন সেই ঠান বুড়ি। এবার শোন, তারপর কি হলো? ডুম্বা ভাগতি নয় রে মেয়ে, কালীতান্ত্রিক যার মরা নিয়ে তুক করেছিল তার নাম ছিল রামাই। সেকালে নাকি নাম করা ডাকাত ছিল সে। তার ভয়ে এই পরগনা থর থর করে কাঁপতো। এই পর্যন্ত বলে একটু দম নেন ঠানবুড়ি, তারপর ফের শুরু করেন। কালীতান্ত্রিক বলে গেছিল যে 300 বছর পর এই বাঁধনের জোর নাকি আস্তে আস্তে ফুরিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তখন নাকি ঠিক 1 পূর্ণিমা থেকে পরের অমাবস্যার মধ্যে ওই 4টে হাঁড়ি এক এক করে মাটির উপর উঠে আসবে। এই বলে চুপ করে যান ঠান দিদি। কি করে বুঝবো জোর ফুরিয়ে এসেছে কিনা? ভয়ে ভয়ে প্রশ্ন করে রাখাল মণ্ডলের বউ। ফিসফিসে হয়ে আসে ঠান দিদির গলা। কালীগিরি তান্ত্রিক বলে গেছিল যে রাতে মায়ের জিভে আপনা আপনি রক্ত দেখা যাবে, জানবি যে সেই দিন থেকেই এই চণ্ডাল বন্ধনের জোর শেষ। মায়ের জিভে রক্ত আসা মানে মা বলি চাইছেন। সেই রাতেই মাটির ওপরে উঠে আসবে প্রথম হাড়। তারপর রুদ্ধ শ্বাসে প্রশ্ন করে নির্মলা। বাকিরাও শ্বাস বন্ধ করে শুনতে থাকে। তারপর যে রামাই ডাকাতির হাট নিয়ে তন্তর করেছিল কালীতান্ত্রিক, সে নাকি সেই রাতেই নরক থেকে জেগে উঠে ফের ফিরে আসবে তালদিঘিতে। এই বলে থেমে যান ঠান দিদি। তারপর রুদ্ধ শ্বাসে প্রশ্ন করে আরো একবার নির্মলা। চুপ করে থাকেন ঠান দিদি, তারপর ফিস করে বলেন, সে ফিরে আসবে পিশাচ হয়ে। তারপর এক এক করে গায়ে সবার রক্ত মাংস চুষে খাবে সেই দানু। এক একটা করে অন্তরের হাড় উঠে আসবে, আর সেই পিশাচের গায়ে 2 বল আসবে, আরও তেজি হবে শয়তানটা। খানিকক্ষণ চুপ করে ফের যোগ করেন, আর যেদিন শেষ হাড়টা উঠে আসবে সেদিন এই তালদিঘিতে বাপ পিতে মোর ভিটেতে পিদিম চালানোর জন্য একটা লোকও থাকবে না রে মেয়ে। রহস্যময় শোনায় ঠান্দির গলা। সেই 15 দিনের পর নাকি এই গায়ে শুধু কুকুর আর শকুন ছাড়া আরো কোনো প্রাণীটির ছায়াও দেখা যাবে না। এই বলে চুপ করেন ঠান দিদি। এই আলাপচারিতা শামুর সঙ্গে মন দিয়ে শুনছিলেন আরও একজন ডাক্তারবাবু। সব শুনে টুনে তিনি নাকের ভেতর একটা ঘোঁত করে শব্দ করে বললেন, যত সব বুজরুকি আর আজগুবি কাল গপ্প। মেলা রাত হয়েছে, এবার আপনারা যে যার বাড়ি যান দেখি। আর এসব গল্প গাছা বলে রোগীর টেনশন বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ, আর তুমি শোনো বৌমা। এই বলে শামুর দিকে ফেরেন তিনি।
যে কটা ওষুধ বলে দিয়ে গেলাম টাইমে টাইমে খাইও কিন্তু, হ্যাঁ? আর অসুবিধা হলে একটা কল দিও নিতাইকে বলে, ফোন নাম্বার তো জানোই। এই বলে ব্যাগ গুছিয়ে উঠে পড়েন তিনি। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার ঘন্টা চারেক পর ডাক্তারবাবুর খোঁজে মুখুজ্জে বাড়িতে লোক আসে। তিনি নাকি বাড়ি ফেরেননি তখনও। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন ভোরবেলা নাগাদ ডাক্তারবাবুর পাত্তা পাওয়া যায় কালীর মাঠের উত্তর পশ্চিম কোণে। অবশ্য ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবুর বডি পাওয়া গেল বললেই ঠিক হয়। আর তার কোমর থেকে নিচের অংশটা কে যেন খেয়ে গেছে। ওহে গোকুল, আছো নাকি? আছি কাকা, সুবল কই? এই তো আমার বাঁ পাশে। কই হে জগন্নাথ, সারা শব্দ নেই কেন? আছি ঠাকুর, কুয়াশায় আশেপাশে কিছু ঠাউর হয় না যে। হাঁকার দিতে থাকো হে, এরোর নাম ধরে ডাকতে থাকো। বলি ও মনসুর মিয়া, বলি গাড়ি চালাবে না দুটো কথাও বলবে? জবাব দেয় না মনসুর মিয়া, এক মনে গাড়ি চালাতে থাকে। চারিদিকের যা আবহাওয়া তাতে এই গোপ্পে লোকটাও ঘুম মেরে গেছে বলে মনে হয়। মাচান গোপীনাথের হাট থেকে ফিরছিল ওরা জোনা ছয়েক লোক। বেরিয়ে পড়েছিল অবশ্য বেলা থাকতে থাকতেই, কিন্তু গড়ানহাটার মোড়ে মনসুর মিয়ার ভ্যানটা বেগরবাই করতে চোখে অন্ধকার দেখে ওরা। আর অন্ধকার দেখার যথেষ্ট কারণও ছিল। যেদিন সকালে ডাক্তারবাবুর আধ খাওয়া শরীরটা পাওয়া যায়, সেই দিনই রাতে একটা অদ্ভুত আওয়াজে দাসপাড়ার মালতীর ঘুমটা ভেঙে গেছিল হঠাৎ করেই। খানিকক্ষণ কান পেতে রাখার পর তার ঠাউর হয় যে আওয়াজটা আসছে সেটা তাদের গোয়াল ঘর থেকে। এদিককার গাঁয়েগঞ্জে হামেশাই রাত বিরেতে বুড়ো ভাম বা বন বিড়াল হানা দেয়, অথবা সাপখোপও হতে পারে। মোটমাট গোয়াল ঘরে কিছু তো একটা ঢুকেছেই। এই ভেবে ঘরের কোণে রাখা খেটো বাঁশের টুকরোটা এক হাতে আর কেরোসিনের কুপিটা অন্য হাতে ধরে গোয়াল ঘরের দিকে রওনা দেয় সে। পরের দিন শুধু চুটকি পড়া পায়ের আঙুল আর কয়েকটা হাড়গোড় পাওয়া গেছিল মালতীর বাঁশবনের দক্ষিণ কোণে। সেই দিন থেকেই লোকজনের মনে ভয়টা পাকাপোক্তভাবে গেড়ে বসতে থাকে। সত্যি সত্যি রামাই ডাকাত ফিরে এলো নাকি পিশাচ হয়ে? কথা কও না কেন মিয়া? এইবার হাল ধরেন কার্তিক সমাদ্দার, সম্পন্ন ব্যবসায়ী। 5টা সর্ষের তেলের মিল আছে আশেপাশের গঞ্জে, তার মধ্যে একটা আবার মাচান গোপীনাথের হাটে। তাগাদায় বেরিয়েছিলেন সমাদ্দার মশাই। নিজের অ্যাম্বাসেডারটা মাঝ রাস্তায় জবাব দেওয়াতে নেহাত বাধ্য হয়েই এই ভ্যানতে চড়তে হয়েছিল তাকে। এতক্ষণ ধরে মনে মনে ইষ্ট নাম জপ করছিলেন তিনি। একে রাত বিরেতে বাইরে থাকা তার না পছন্দ, তার উপর আজকাল গাঁয়ে যা চলছে তাতে স্বস্তিতে থাকার কথাও নয়। চারিদিকের এই এর ওর নাম ধরে ডাকার মানেও ভালোই বুঝছিলেন সমাদ্দার মশাই। মনের জোর বজায় রাখা আর কি। অমিয়া, কাল বাজারে তোমার পোলাটার লগে কথা হইল গিয়া, বুঝলা? ছ্যামড়ার কথাগুলান ভারী মিষ্ট, সহবত শিখছে খুব। ওরে টোটো চালাইতে কও কেন? গঞ্জের বাজারে একখান দোকান দিতে কও না। আরে বাবা, পোলারে কয়ে তো দেখো, আমি তো আসি এখনো নাহি। সাহস জোগানোর চেষ্টা করেন কার্তিক সমাদ্দার, বোধহয় নিজেরই। জবাব দেয় না মনসুর মিয়া। সেই যে গাড়ি সারিয়ে টাড়িয়ে তারপর পাশের জঙ্গলে পেচ্ছাপ করতে গেছিল লোকটা, তারপর ফিরে আসার পর থেকেই কেমন যেন থুম মেরে গেছে সে। চোখ দুটো সামান্য লাল, কারো সঙ্গে কথা বলছে না, কাঁধ দুটো সামান্য উঁচু হয়ে আছে। সমাদ্দারের কথার জবাবে সামান্য একটা অদ্ভুত আওয়াজ করে সে। আর ঠিক সেই সময়ই
একটা মাংস পচা গন্ধ যেন মাছ ধরা জালের মতোই ঝাঁপিয়ে পড়ল সবার উপরে। দরজা বন্ধ করে বসেছিল রাখোহরি সাধুখা। এখন পরম ভক্ত বৈষ্ণব হলে কি হবে? এককালে তার নাম করে বাচ্চাদের ঘুম পাড়ানো হতো আশেপাশের গায়ে, এমনই প্রতাপ ছিল তার। একখানা লাঠি গাছ সম্বল করে 4-4টে পাঠানকে ঘায়েল করার গল্প এখনো আশেপাশের 5 গায়ের লোকে বলাবলি করে। চিরকালই তার ভয় ডর কম, বুকে দুর্জয় সাহস। যখন বলি দেওয়ার চল ছিল তখন খোঁড়া ভৈরবীর সামনে এক কোপে জোড়া মোষের গলা নামাতো রাখোহরি। লোকে এখনো নিচু গলায় বলা বলি করে, এককালে যারা রাখোহরির হাতে বলি হয়েছে তাদের সবাই 4 পেয়ে নয়। এহেন ডাক সাইটে রাখোহরি নবদ্বীপের রাসের মেলায় ঘুরতে গিয়ে মদনমোহন গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে ফেলে এখন বিলকুল শুধরে গেছে। দুবেলায় নিরামিষ খায়, একাদশীতে হবিষ্যি করে, পূর্ণিমা অমাবস্যায় তার বরাদ্দ শুধু ফলাহার আর সাবু। সেই দিন ঠাকুরের নামগান করার জন্য করতালটা নিয়ে বসেছে রাখোহরি। ভক্তিগীতি লহরীতে ডুবে গেছে সে। গুরু তোমার চরণ পাবো বলে রে দিয়ে শুরু, শেষতক গুরু দেব দয়া করো দিনজনে, এই গাইছে। ভক্তি বিনত চোখ দুটি থেকে অবিরল নেমে আসছে প্রেমাশ্রু ধারা। এমন সময় বাড়ির চালে খড়খড় আওয়াজ হতে একটু অসন্তুষ্টই হয় সে। ছেলে ছোকরার দল চাল কুমড়া চুরি করতে উঠেছে নাকি? সবে 2খান চাল কুমড়ো পেকে উঠেছে। রাখোহরির ইচ্ছে যে সামনের বৃহস্পতিবার পূর্ণিমা, সেই দিন বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি আর অন্যান্য পঞ্চব্যঞ্জনে রাধাকৃষ্ণের ভোগ দেবে সে। শেষ পাতে একটু দই, সঙ্গে মালপোয়া। আহা, মহাপ্রভু বড় ভালোবাসতেন। নষ্টচন্দ্রের দল সেসবও করতে দেবে না। লুঙ্গিটা দুভাঁজ করে কোমরে গুঁজে উঠোনে নেমে আসে রাখোহরি। হাতে একটা নিভু নিভু টর্চ, ব্যাটারি শেষ হয়ে এসেছে তার। চালের দিকে চেয়ে একটা হাঁকার দেয়। কে রে ওখানে? জবাব আসার বদলে একটা শব্দ ভেসে আসে তার কানে। চালের ওপার থেকে কি যেন একটা খড়মড় করে ওদিকে চাল বেয়ে নেমে যায়। হালকা পায়ে একটু দ্রুতই ওদিকে দৌড়ে যায় রাখোহরি। ঠাকুরের ভোগের সামগ্রী যায় যাক, কিন্তু রাখোহরি সাপুইয়ের বাড়ি থেকে কিছু একটা চুরি করে ভেগে যাওয়ার মতো চোর যে এই জেলাতে এখনো আছে সেটা ভেবেই আশ্চর্য হচ্ছিল সে। বাড়ির পেছন দিকে যেতেই একটা মাংস পচা গন্ধ যেন ভেজানো গামছার মতোই দম বন্ধ করা ভাব নিয়ে তার মুখ চোখের ওপর ঝাঁপিয়ে পড়ল। এখানে এই গন্ধটা এলো কোত্থেকে? হঠাৎ করেই থমকে গেল রাখোহরি। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে এখানে কিছু একটা আছে যেটা তার বোধ বুদ্ধির বাইরে। এক মুহূর্তে সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল তার। নিচু হয়ে একটু আড়াল হলো সে। নিজের অজান্তেই হাতের তালু ঘেমে যাচ্ছিল তার। তলপেটটা খালি খালি লাগছিল এককালে ডাকাতে কালীর সামনে মানুষ বলি দেয়া রাখোহরি সাধুখাঁর। ঘাড়ের রোঁয়া দাঁড়িয়ে পড়ছিল তার। বাড়ির পেছন দিকে সামান্য ঝোপ জঙ্গল হয়ে আছে। এককালে এসব নিয়মিতভাবে সাফসুদ্র রাখত রাখোহরি। আজকাল তারক ব্রহ্ম নামগানে তার এত সময় যায় যে এসব দিকে মন দেওয়ার সময় পায় না সে। ভাবতে ভাবতেই আম গাছটার গোড়ার দিকে নজর পড়ে তার। ওটা কি ওখানে? এক গাদা কালো ছায়া জড়ো হয়ে আছে কেন ওখানে? আর জলজলে ওই আগুনে দুটো কি? কারো চোখ? খোঁড়া ভৈরবীর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনসুর মিয়ার ভ্যানোটা যেন হঠাৎ করেই ফের একটা হেঁচকি তুলে থেমে যায়। সবার আগে লাফ দিয়ে নামেন কার্তিক সমাদ্দার। হালাই কি এর ভ্যান লইয়া বাইরাও তুমি? থাইকা থাইকা থাইমা যায়। মস্করা করো তুমি প্যাসেঞ্জার লইয়া? মস্করা?
আরও কিছু বলতে যাচ্ছিলেন সমাদদার মশাই। কাঁপা কাঁপা হাতে তার মুখটা চেপে ধরে সুবল। একটু অবাক হয়েই পাশে তাকান সমাদদার মশাই। জগন্নাথ বাচ্চা ছেলে, সে তখন গোকুলকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছে। আকাশে পঞ্চমীর বাঁকা চাঁদ, তার ম্লান আলোয় বাঁশবনের ছায়া পড়েছে। সেই আলোয় কার্তিক সমাদদার দেখলেন যে মনসুর মিয়া ভেবে যার গাড়িতে এতক্ষণ চড়ে এসেছেন তার কাঁধ দুটো আরো উঁচু হয়ে উঠেছে, শরীরটা দুনো হয়ে উঠেছে, হাত দুটো বেড়ে গেছে প্রায় 1.5 গুণ। মুখের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো কুকুরের দাঁত, আর একটা পচা গন্ধে তার বমি উঠে আসবার জোগাড়। এইবার আস্তে আস্তে বাঁ দিকে ঘাটটা ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো, শুধু ঘাটটা ঘুরল তার, আর হাত দুটো কাঁধ থেকেই যেন উল্টে গেল। টকটকে লাল চোখ দুটো দিয়ে একবার যেন প্রাণ ভয়ে ভীত কয়েকটা লোককে দেখে নিল সে। তারপর সামনের লোকটাকে বাঁ হাত দিয়ে খপ করে ধরে মাটির উপরে আধা তুলে খানিকক্ষণ দেখলো। তারপর যেভাবে বাচ্চারা খেলনা পুতুলের মাথাটা খুলে ফেলে ঠিক সেভাবেই ডান হাতটা দিয়ে তার মুন্ডুটা ছিঁড়ে আনলো এক টানে। বাকিরা দাঁড়াবার সাহস পায়নি, পিছন বাগে ফিরে দৌড় দেয়। শুধু দৌড়তে গিয়ে পড়ে যান সমাদদার মশাই। সাহস করে আরো কিছুটা এগোয় রাখহরি। পচা বিশ্রী একটা গন্ধে নাড়ি বুড়ি উঠে আসছিল তার। কাঁধের গামছাটা নাকে চেপে ধরে সে। আরো একটু এগোতেই নরম নরম কি যেন একটা তার পায়ের ঠেকতে থেমে গিয়ে সেদিকে টর্চ মারে রাখহরি। একটা মানুষের হাত, কনুইয়ের নিচ থেকে কাটা। না, ভুল হলো, কাটা নয়, ছেঁড়া। তার গায়ে এখনো রক্ত লেগে। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে থাকে রাখহরি। বুকটা ধক করে ওঠে তার। মানুষের কাটা হাত পা দেখার অভ্যেস বহুদিন নেই রাখহরির। তারপর জ্যান্ত মানুষের হাত যে ওভাবে মুচড়ে ছিঁড়ে আনা যায় সে কথা কোনোদিন স্বপ্নেও ভাবেনি সে। দরদর করে ঘামতে থাকে রাখহরি। বুকটা ধরাস ধরাস করছিল তার। কাঁপতে কাঁপতে সামনের দিকে টর্চ ফেলে সে, আর মূর্তি হয়ে যায়। কি ওটা? কোন প্রাণী? থরথর করে কাঁপতে থাকা আলোয় রাখহরি দেখে প্রকাণ্ড একটা উলঙ্গ শরীর কিসের ওপর যেন ঝুঁকে পড়েছে। সারা শরীর বড় বড় কালো লোমে ঢাকা, কান বলে কিছু নেই, আর বড় বড় বাঁকানো নখওয়ালা দুটো মোটা মোটা হাত দিয়ে কি একটা যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাংসের গন্ধ ছাড়াও এবার আরো একটা উগ্র গন্ধ নাকে এলো রাখহরির, কাঁচা রক্তের গন্ধ। এইবার সেই প্রাণীটা লাল টকটকে চোখ তুলে তাকালো উপরের দিকে, আর সেই অমানসিক বিভীষিকার দিকে তাকিয়ে ভয়ে প্রাণ উড়ে গেল রাখহরির। পেছন ফিরে পড়ি কি মরি করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সে। পালাবার আগে শুধু আর একটা জিনিসই চোখে পড়েছিল তার। প্রাণীটা যেটার ওপর ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর তা চিনতে ভুল হয়নি রাখহরির। তারই কাটা মাথাটা আয়েস করে খাচ্ছিল সে। আর ওই আতঙ্কের মধ্যেও শরীরটা কার সেটা দেখা মাত্র চিনতে দেরি হয়নি রাখহরির। ওটা কার্তিক সমাদদারের শরীর। মণ্ডল বাড়ির লোকজন অবশ্য এত কথা জানত না। পরদিন রাত ভোরে মণ্ডলের ছোট মেয়ে তাপসী ঘুম থেকে উঠে তাদের বাড়ির পাশের ছোট পুকুরটায় মুখ ধুতে গিয়ে দেখে সারা পুকুরের জল টকটকে লাল, আর তাতে কাঁচা রক্তের গন্ধ। কেউ যেটা দেখেনি, কখনো দেখবেও না, সেটা হচ্ছে
যে পুকুরের নিচে পাঁক থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিল একটা প্রায় গলে পচে যাওয়া হাতের হাড়। বৈঠক বসেছিল মুকুজ্জে বাড়ির বাইরের ঘরে। গাঁয়ের 5 জন গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ছিলেন যোগেন ভট্টাচার্য মশাই, ছিল আরও 2 জন যারা সামনাসামনি দেখেছে সেই পিশাচকে, তারা রাখহরি আর দনু। সারা গ্রাম জুড়ে একটা থমথমে সন্ত্রস্ত পরিবেশ। ভোরের আলো ফোটার আগে কেউ ঘরের বাইরে বেরোয় না, আর সন্ধে নামতে না নামতে ঘরের দরজায় খিল। তারপর চিল্লিয়ে গলা ফেড়ে রক্ত তুলে ফেললেও কাউকে পাওয়া যাবে না। গত 10 দিনে 8 জন স্বীকার করেছে তালদিঘির পিশাচ। তার সঙ্গে গেছে বচিরুদ্দি আর নাসিরের দুটো করে 4টে ছাগল, তারিণী কর্মকারের একটা বাছুর, আর পাড়ার বসেদের গোয়াল থেকে 2টো দুধেল গাই। আজকাল সন্ধ্যের পর মানুষ তো দূর, কুকুরও দেখা যায় না তালদিঘির পথে। আশেপাশের গাঁ তো বটেই, এই গাঁয়ের বাসিন্দা যারা তাদের আত্মীয় স্বজনরাও আজকাল সব ভয়ে এড়িয়ে চলছে তালদিঘিকে। পুলিশে অবশ্য প্রথা মাফিক খবর দেওয়া হয়েছিল। তারা চৌকিও বসিয়েছিল একখানা। মস্ত একখান ভুঁড়ি দুলিয়ে আর মোটা গোঁপচোরা মুচড়ে হাবিলদার রতনলাল চৌবে এসে বসেছিল চৌকিতে। कौन वो बदमाश उदमाश कर रहा होगा ये सब, आने दो सालों को हमारे सामने। ভজুয়ার দোকানের হিং দেয়া গরমা গরম এক ধামা কচুরি বেশ আয়েস করে চিবোতে চিবোতে সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকা 10 লোককে বলেছিল রতনলাল। তারপর 1 ঘটি ঘন সরপড়া দুধ গলায় ঢেলে তৃপ্তির উদ্গার তুলে বাকি কথাটা একটু ভারী গলায় শেষ করেছিল সে। एक बार हमारे हाथ लग जाए तो देखना, उल्टा टांग के मारेंगे साले को। পরদিন ভোরে চৌবেজির বেলটা আর 1 পাটি জুতোই শুধু পাওয়া গেছিল বাজারের মধ্যে। তখনও রক্ত লেগেছিল দুটোতেই। অনেক খোঁজাখুঁজি করেও বডির কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ কি বলছে? চিন্তিত মুখে প্রশ্ন করেন রায়বাবু। এককালে উঁচু পোস্টে সরকারি চাকরি করতেন পরিমল রায়। তার মতামতের একটা দাম আছে। লোকাল থানা হাত তুলে দিয়েছে, হতাশ স্বরে বলেন মুকুজ্জে মশাই। বড়বাবু বললেন ভূত প্রেতের কারবার ওনার আন্ডারে পড়ে না। উনি রিপোর্ট লিখে সদরে ফাইল পাঠিয়ে দিয়েছেন। এরপর যা করবার ওপরওয়ালারা করবেন। তাহলে উপায়? শুকনো মুখে প্রশ্ন করেন সাঁপুইদের বড় কর্তা অধীর রঞ্জন সাঁপুই। লোকে বলে গিঁড়ে সাঁপুই। ততদিনই তো গা ফাঁকা হয়ে যাবে দাদা। 8 জন লোক। 8 নয় কাকা, 9 জন। চিন্তিত মুখে বলে রাখহরি। গতকালই গরানহাটার জঙ্গলে পচা গলা শরীর পাওয়া গেছে মনসুর মিয়া। মাথার হাতখানা আর একখানা পা পাওয়া গেছে মাত্র। গাড়ি সারাই করে যখন জঙ্গলে গেছিল পেশাব করতে, তখনই বোধ হয়। ওদিকে নিতাই খুঁজছিল শামুকে। বউকে চোখে চোখে রাখে নিতাই। নতুন বিয়ের ক্ষেত্রে সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই ক্ষেত্রে কারণটা অন্য। তার মনে একটা সন্দেহ পাকিয়ে উঠছে কয়েকদিন ধরেই। মা যেদিন মন্দিরে পড়ে গেলেন তবে থেকেই কেমন যেন অদ্ভুত আচরণ করছে মেয়েটা। কথা নেই কারো সঙ্গে, চুপচাপ থাকে দিনের বেশিরভাগ সময়। কথা বলতে গেলে এমন চোখে তাকায় যে দেখে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার থেকেও সাংঘাতিক ঘটনাটা ঘটে কয়েকদিন আগে। প্রথম এসব খেয়াল করেনি নিতাই। তার ঘুম খুব গাঢ়। একবার বালিশ ছুঁলে তার আর সার থাকে না। তবে সেদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছিল নিতাইয়ের। উঠে অভ্যেস বসে পাশে হাত বাড়িয়ে
সে দেখে পাশে বউ নেই। প্রথমে ভেবেছিল হয়তো বাথরুমে গেছে শামু, এসে পড়বে এখনই। বেশ কিছুক্ষণ পরেও শামু আসছে না দেখে উঠে যায়নি, তাই গিয়ে দেখে বারান্দায় গ্রিলের গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অদ্ভুত সুরে মন্ত্রের মতো কিসব যেন চাপা গলায় নাকি কান্নার মতো আউড়ে যাচ্ছে তার নতুন বিয়ে করা বউ। সেদিন হঠাৎ অকারণেই শীত করে উঠেছিল নিতাইয়ের। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছিল সে। তারও ঘণ্টাখানেক পরে ভোর রাতের দিকে ফিরে আসে শামু। কি করছিল সে অত রাতে? কোথায় গেছিল তার বউ? শামু, ও শামু, গেলে কয়? চাপা স্বরে ডাকতে ডাকতে বাড়ির অন্দরমহলে বউকে খুঁজছিল নিতাই। একটা কুটিল সন্দেহ তার মনে অনেকদিন ধরেই ক্রমেই ঘোট পাকিয়ে উঠছে। শুধু সেদিন নয়, তারপর থেকেই রোজ রাতে ঘুমাবার পর বেশ কিছুক্ষণের জন্য শামু যায় কোথায়? আর সেই সব রাতেই একটার পর একটা অঘটন ঘটে যায় কি করে? শামু, শামু, কয় গেলে গো? লোকজন এসেছে, সাটা করে দাও দেখি। বলি নিমকি টিমকি আছে কিছু? বলতে বলতে রান্নাঘরের পেছনে এসে উপস্থিত হয় নিতাই। আর তারপর সামনের দৃশ্যটা দেখে সিট দাঁড়ায় একটা বরফের স্রোত নেমে যায় তার। সেখানে তখন শামু পিঠ ফিরিয়ে বসে একটা অদ্ভুত কাজ করছিল। তার সামনে কক কক করে ছটফট করছে বাজার থেকে কিনে আনা 2-4টে মুরগি। স্পষ্টতই ভয় পেয়েছে তারা। আর আছে একটা সদ্য কাটা পাঁঠা। এ বাড়িতে মুরগি বা পাঁঠা বাজার থেকে কেটে আনা হয় না, জ্যান্ত আনা হয়। তারপরে এই বাড়িতেই কেটে কুটে রান্না করা হয় তাদের। পাঁঠা কাটার জায়গাটা একটু দূরে। খানিকক্ষণ আগে বিশু কামার এসে পাঁঠাটা কেটে দিয়ে গেছে। মাটিতে শোয়ানো আছে কাটা পাঁঠাটা। আর নিতাইয়ের বউ, সদ্য বিয়ে করা বউ, সেই পাঁঠার রক্ত 2 হাতে তুলে নিজের সারা মুখে মাখছে আর রামদাটার ওপর আঙুলে করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। সেই সঙ্গে দুর্বোধ্য ভাষায় সুরেলা মন্ত্র আওড়ানো। ধীরে ধীরে সরে আসে নিতাই। বুকটা ধরাস ধরাস করছিল তার। হায় ঈশ্বর, এ কি দেখল সে? সে যা ভাবছিল তাহলে কি সেটাই সত্যি? কিন্তু এর প্রতিকার কি মুখুজ্জমশাই? আর্তনাদ করেন বগলাচরণ শিকদার। কাজ কারবার সব লাটে উঠতে চললো যে। ছেলে মেয়ে পরিবার নিয়ে তো গায়ে বাস করাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে দেখছি। আপনিই বলুন, এভাবে বাঁচা যায় নাকি? রাঘবরী একটা কথা ভাবছিল, ভ্রুটা কুঁচকে ছিল তার। আচ্ছা, মণ্ডলদের ঠান দিদিকে একবার জিজ্ঞাসা করলে হয় না? মানে কালীগিরি তান্ত্রিক এইসব থেকে বাঁচবার কোনো কিছু মন্তর বা উপায় টুপায় কিছু বলে গেছিল কি ঠান দিদির ওই সেই পূর্বপুরুষকে? কথাটা মনে ধরে সবার। এই কথাটা কারো মনে আসেনি কেন এতক্ষণ? তার উপর ঠান দিদি এখন এই বাড়িতেই বাসন্তী পিসির পরিচর্যার তদারক করছেন। মুখুজ্জেমশাই কাজের লোক কানাইকে ডেকে বললেন অন্দরমহলে খবর দিতে। আধ হাত ঘোমটা টেনে একটু কুঁজো হয়ে এলেন ঠান দিদি। এদের সকলের থেকে বয়সে বড় হলে কি হবে, প্রাচীন যুগের লোক তিনি। ঘোমটা টোমটা বিলক্ষণ মানেন। দনু উঠে গিয়ে ঠান দিদির হাত ধরে যত্ন করে একটা মোড়ায় বসিয়ে দেয়। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। নাতির বয়সী নবীন মাস্টারমশাইকে আশীর্বাদ করেন ঠান দিদি। তারপর সমবেত ভদ্রজনের প্রশ্নটা শুনে অনেকক্ষণ ভুরু কুঁচকে টুচকে ভেবে বলেন, কই এরকম কিছু তো বাবা আমাকে বলে যায়নি রে ভাই। কিছুই বলে যাননি কালীতান্ত্রিক? ও ঠান দিদি, একটু চেষ্টা করো না,
যদি কিছু মনে টনে থেকে থাকে তোমার। অনুনয় করে রাখো হরি। ভুরু কুঁচকে কী সব যেন ভাবতে থাকেন ঠানদিদি। সেই দিকে সাগ্রহে চেয়ে থাকে সকলে। বেশ কিছুক্ষণ পর বিড়বিড় করে বলতে থাকেন তিনি, একবার অবশ্য বুঝলি ভাই, আমি তখন খুব ছোট। রাত্রিরে খেয়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছি। মা একটু বাসন কোসন ধুয়ে এসে বাবার সঙ্গে গল্প করছে। এমন সময় কথায় কথায় এই ঘোড়া ভৈরবীর কথা ওঠে, বুঝলি। আমার তখন ঘুম আসি করছে। মা ঠিক এটাই জিজ্ঞেস করলো। চোখটা জড়িয়ে আসার আগে ঠিক শুনিনি, মনে হলো বাবা বলছে, কি যেন বললো। এই পর্যন্ত বলে উদ্ভ্রান্ত চোখ দুটো তুলে সবার দিকে চাইলেন। কি বলেছিল বলতো বাছা, মনে পড়ে না কেন? এতক্ষণ সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল ঠানদিদির কথা। কারো কিছু বলতে সাহস হচ্ছিল না। শুধু রাখো হরি ফিসফিস করে বলল, আর একটু মনে করার চেষ্টা করো না ঠানদিদি, কি বলেছিল তোমার বাবা? চোখ বন্ধ করে মনে করবার চেষ্টা করেন ঠানদিদি। কপালটা কুঁচকে যায় বুড়ো মানুষটার। বাবা বলছিল যে আমাদের যে পূর্বপুরুষের জন্যে মায়ের মূর্তির আঙুল ভেঙেছিল, তিনি নাকি খুব ভয় পেয়েছিলেন। তখন তাকে নাকি কালীতান্ত্রিক সাহস দিয়ে বলে, কালীগিরি বলে গেছিল যে কি যেন ভুলে গেছিল। হ্যাঁ, মনে পড়েছে, কালীতান্ত্রিক বলে গেছিল যে। কি বলে গেছিল কালীতান্ত্রিক? ফিস ফিস করে জিজ্ঞাসা করে দনু। বলে গেছিল যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। শুনেই লাফিয়ে ওঠেন অধীর সাপুই। ধুর, এটা একটা সমাধান হলো? হতাশা ঝরে পড়ে তার স্বরে। এই তো একটা কথার কথা, এরকম তো আমরা হামেশাই বলে থাকি। বলি, উনি কি কোনো কাটান বা মন্ত্র বলে গেছিল তোমাদের ওই পূর্বপুরুষকে? সেটা কি না তার ছেলের ছেলে এই করে করে তোমাদের কারোর কাছে জানা আছে? আপনার আর কোনো ভাই বা বোন নেই ঠানদিদি? প্রশ্ন করেন মুখুজ্জেমশাই। না রে ভাই, আমার তো আর কোনো জ্ঞাতি গোষ্ঠী কেউ নেই। তাহলে আর কি মুখুজ্জেমশাই, এই গাঁ থেকে বাস ওঠাতে হবে বলে মনে হচ্ছে। হতাশ শোনায় রায়বাবুর গলা। গিন্নি কথাটা অনেক দিন ধরেই বলেছিলেন বটে। কালই তবে আমরা পাটনা চলে যাচ্ছি মেয়ের কাছে। মা যদি চান তবেই ফিরব, নচেত নয়। চললাম মুখুজ্জেমশাই, চললাম ভাই সাহেব, সাবধানে থাকবেন। ভৈরবী মা সবার মঙ্গল করুন। বলে চাদরটি কাঁধে দুলিয়ে বাইরের দিকে হাঁটা দেন রায়মশাই। সেই শেষ দেখা রায়বাবুর। পরের দিন ভোরবেলা পাশের গ্রাম জগৎপল্লভপুরের একজন মুনিশ এসে খবর দেয় যে দুই গাঁয়ের মধ্যিখানে যে শুকনো খালটা আছে তার মধ্যে রায়বাবু পড়ে আছেন। রায়বাবু বলতে তার শরীরটার কথাই বলেছিল সে। কোমরের নিচ থেকে অর্ধেক খাওয়া, মাথাটা উল্টো করে ঘোরানো। তবে তার থেকেও যেটা ভয়ানক সেটা হচ্ছে যে বাকি শরীরটা কে যেন ধারালো রামদা জাতীয় কিছু একটা দিয়ে প্রবল আক্রোশে
কুপিয়ে খণ্ড খণ্ড করে রেখে গেছে। আর খালের মাটি ভেদ করে রায়বাবুর খুলি ফাটিয়ে মুখ ফুঁড়ে উঠেছিল একটা পুরনো শ্যাওলা ধরা হাড়ের টুকরো। নিঃসাড়ে ঘুমিয়েছিল নিতাই, মানে ঘুমের ভান করে এক পাশ ফিরে শুয়েছিল বিছানায়। আজ অমাবস্যা। যেদিন তার মা ভৈরবী মন্দিরে পড়ে গেছিল তারপর ঠিক 15 দিন হলো আজ। তারপর আজ সূর্যগ্রহণও বটে। কালীতান্ত্রিকের কথা সত্যি হলে আজই একটা এসপার বা ওসপার হয়ে যাওয়ার কথা। আজ খোলা ভৈরবীর মন্দিরে ধুমধাম করে অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল। প্রতি অমাবস্যাতে তাই হয়, কিন্তু এইবার আর কেউই সন্ধ্যের পর বাড়ির বাইরে থাকার ঝুঁকি নেয়নি। সবার কাছেই ভক্তির থেকে ভয়ের দাম বেশি। ফলে গত 300 বছরের মধ্যে এই প্রথম অমাবস্যার পুজোয় নিষ্প্রদীপ থাকবে খোঁড়া ভৈরবীর মন্দির। মাঝরাত শেষ হয়েছে কি হয়নি, বাইরে একটা সনসন হাওয়া উঠল। তারই মধ্যে নিতাইয়ের মনে হলো কে যেন দূর থেকে মেয়েলি গলায় একবার করে ডেকে গেল। সেই ভুতুড়ে ডাকে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। চোখ বুজে শুয়ে আছে নিতাই। ঠিক এমন সময় বাইরের হলঘরের বড় ঘড়িটায় ঢং করে একটা শব্দ হলো। রাত 1টা। এইবার বিছানায় একটা মৃদু নড়াচড়া টের পায় নিতাই। চোখ বুজে থাকলেও শরীরের বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে তার। পেশিগুলো টান টান হয়ে যায়। শামু উঠছে বিছানা ছেড়ে। নাক ডাকার শব্দটা বাড়িয়ে দেয় নিতাই। বুঝতে পারে যে উঁচু খাট থেকে হালকা পায়ে ঘরের মেঝেতে লাফিয়ে নামলো শামু। ঝুন করে একটা আওয়াজ হলো নুপুরের। মিনিট 3 অপেক্ষা করে উঠে পড়ে নিতাই। বিছানা থেকে নেমেই ঘরের বাইরে বেরিয়ে আসে সে। সারা বাড়ি চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই। শুধু দূর থেকে অস্পষ্টভাবে নুপুরের শব্দ আসছে তার কানে। কোন দিকে গেল শামু? বারান্দার দিকটা একবার দেখে নেয়নি তাই না, একদম ফাঁকা। খিড়কি দরজার দিকে আসতেই ঝুন 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 শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। মানে খিড়কি দরজা দিয়ে বেরিয়ে গেল শামু। ওদিকে যেতেই সিঁড়ির নিচ থেকে ছায়ার মতো বেরিয়ে আসে দুজন। তাদের একজনকে ফিসফিস করে প্রশ্ন করেনি তাই, কাকা তোমার বৌমাকে দেখলে নাকি? সেইভাবেই চাপা স্বরে উত্তর দেয় রাখহরি। এই তো এখান থেকে খিড়কির দরজার দিকে গেল। নুপুরের আওয়াজ তো শুনলামই। আর কি একটা বলতে গিয়ে থেমে যায় সে। আর কি কাকা? রুদ্ধশ্বাসে প্রশ্ন করেনি তাই। বৌদির চোখ দুটো না কেমন যেন জ্বলছিল, বুঝলে নিতাইদা? কয়লায় আগুন লাগলে যেমন লাগে। উত্তর দেয় দ্বিতীয় জন, দনু। শিকারে বেরিয়েছে শামু। বুকটা ধক করে ওঠে নিতাইয়ের। একটা চাপা কষ্ট যেন বুকে গুমড়ে উঠতে থাকে তার। তার বউই তাহলে সেই পিশাচ? একদিন ধরে একটা পিশাচকে নিয়ে ঘর করেছে সে। তারপর চোয়াল শক্ত করে সে। আজ এর শেষ দেখে ছাড়বে নিতাই মুকুজ্জে। তোর কিছু নিয়েছো? প্রশ্ন করে নিতাই। রাখহরি নিয়েছে একটা আধহাতি তলোয়ার, আর দনু নিয়েছে একটা পাকা বাঁশের লাঠি। সব দেখে শুনে নিতাই বলে, চলো যাওয়া যাক। খিড়কি দরজাটা ভেজানোই ছিল, অর্থাৎ শামু এখান থেকে এখনই বেরিয়েছে। ধীরে সন্তর্পণে ওরা 3 জন বাইরে আসে। এবার ওরা যাবে কোন দিকে? নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে না কেন? বাঁ দিকে এগোলে একটা ছোট মতন ফাঁকা জমি, আর ডান দিকে একটু এগোলে একটা বট গাছ।
তার পেছনে মণ্ডলদের পুকুর, যে পুকুরের জলই সেদিন রক্তে ভেসে গেছিল। প্রথমে ওরা ডান দিকে যাওয়াই মনস্থ করে। বটগাছের কাছে এসে ওরা হদিশ পায় না যে কোন দিকে যাবে। দুদিকে দুটো রাস্তা গেছে। এমন সময় হাতের ছোট টর্চটা মাটির দিকে নামিয়ে একবার জ্বালিয়েই বন্ধ করে দেয় নিতাই। সেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে জ্বলে ওঠা আলোয় ওরা দুটো জিনিস দেখতে পায়। এক, দুপাটি নুপুর কে যেন খুলে রেখে গেছে তেমাতার মোড়ে, তাতে সিঁদুর লাগানো। আর দুই, মাটিতে জল পায়ের ছাপ। জলের ফোঁটায় আর পায়ের ছাপে মিলেমিশে একটু অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যায় যে এই পুকুরে পা ডুবিয়ে কেউ হেঁটে গেছে দক্ষিণ মুখ। ওই দিকেই খোঁড়া ভৈরবীর মাঠ। তিনজনে চুপচাপ হাঁটা দেয় সেদিকে। রাঘবহরির মনে হচ্ছিল টর্চের চকিত আলোয় আরো কি যেন একটা দেখলো, কিন্তু সেটা যে ঠিক কি সেটা মাথায় বসছিল না তার। কি যেন দেখলো, কি যেন একটা অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। এই দম বন্ধ করা ভুতুড়ে পরিবেশে অস্বস্তি হতে থাকে রাঘবহরির। হাঁটতে হাঁটতে ওরা টের পাচ্ছিল যে সেই পচা মাংস রক্ত মেশানো গন্ধটা ধীরে ধীরে বাতাসে পাক খেয়ে খেয়ে মিশছে। চারিদিকে অমাবস্যার মিশমিশে কালো অন্ধকার, তারার আলো দেখা যায় না আকাশে। তার মধ্যেই কাঁচা পথ ছেড়ে পাকা রাস্তায় ওঠে ওরা। রাঘবহরি আর নিতাই গ্রামের মানুষ, আধারে তাদের চোখ জ্বলে। অসুবিধা হচ্ছিল দনুর। শহরের লোক সে, রাতের অন্ধকারে রাস্তাঘাটে চলা অভ্যেস নেই। পদে পদে হোঁচট খাচ্ছিল সে। মিনিট 5 হাঁটার পর বাঁ পাশে বাঁশ বাগান এলো। সেটা পেরোলেই মাঠ, আর সেখানে আসতেই একটা অবয়ব নজরে পড়ল ওদের। এখান থেকেই দেখা যাচ্ছে যে একটা ছায়া মূর্তি রাস্তার শেষ দিকে ওদের আগে আগে হাঁটছে। রাস্তা পেরিয়ে মাঠে নামবে এবার। সেই ঘোর অন্ধকারের মধ্যেও সেই কালো ছায়াটির অবয়ব চিনতে ভুল হলো না ওদের। ওটা শামু। কিন্তু শামুর হাতে লম্বা মতো ওটা কি ঝুলছে? তিনজনেই চট করে একটু রাস্তার বাঁ পাশে বাঁশ বাগান ঘেঁষে সরে আসে। ধীরে ধীরে পিছু নিতে হবে শামুর। দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে। বিন্দু মাত্র শব্দ হলেই সর্বনাশ। ঠিক এই সময় পিশাচের গায়ের পচা গন্ধটা যেন এই অন্ধকারের মধ্যেই হঠাৎ দপ করে বেড়ে উঠল। প্রবল বেগে বমি উঠে আসতে লাগলো ওদের। যদিও শামুর দিক থেকে নজর সরাচ্ছিল না ওরা। শামুও যেন মাঠে নামার আগে একবার থমকে দাঁড়ালো। তারপর শিয়াল যেমন নাক উঁচিয়ে বাতাসে গন্ধ শোকে, ঠিক সেইভাবে মাথা উঁচু করে কি যেন শুঁকতে লাগলো সে। নিজের বুকের ধকধক আওয়াজ শুনতে পাচ্ছিল নিতাই। কি করছে শামু? তাদের গায়ের গন্ধ শুকছে। এইবার শামু পিশাচির শিকার কি ওরা? নিতাইয়ের পিঠটা খামচে ধরেছিল দনু বা রাঘবহরির মধ্যে কেউ একজন। সে হাতটা থরথর করে কাঁপছিল। শ্বাস বন্ধ করে মাথা নিচু করে বসেছিল। ঠিক সেই সময়ে একটা অঘটন ঘটে গেল। পাশে ছড়তে গিয়ে একটা ছোট গর্তে পা পড়তে আহ করে উঠল রাঘবহরি। সেই শব্দ শুনে ধীরে, অতি ধীরে পিছনে ফিরল শামু। আর তারপর টকটকে চোখ দুটি মেলে সোজা তাকালো তাদের দিকে। এরপর সেই ঘোর অন্ধকারের আকাশ আর মাঠ পিছনে রেখে ধীরে সুস্থে হাতের লম্বা জিনিসটার মাথা মাটিতে ঘষটাতে ঘষটাতে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সেই অবয়ব। একটু আগেও যাকে নিতাই চিনত শামু বলে। নিতাইয়ের চোখের তারা নড়ছিল না বিন্দু মাত্র।
সেই অন্ধকার রাতে তার চোখের সামনে ফুটে উঠেছিল এক আশ্চর্য ভয়াল ছবি। শামুর পিছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এক শব্দহীন নীল কালো রঙের আকাশ। আকাশের শেষে এক প্রান্তে নিঃসাড়ে ফুটে আছে একটি অসহায় আলোহীন মন্দিরের ছায়া, আর মন্দিরের পায়ের কাছে বিছিয়ে আছে একটি ধুধু করা মাঠ, খোঁড়া ভৈরবীর মাঠ। সেই মাঠের সামনে সরু পথ ধরে এগিয়ে আসছে একটি নারী মূর্তি, যার হাতে ধরা জিনিসটার মাথা রাস্তার মাটিতে পাথরে ঠেকে ভীতিপ্রদ আওয়াজ তুলছে। ভয়ে যেন পাথর হয়ে গেল নিতাই। তার কাঁধ খামচে ধরা হাতের ব্যাপারে তার মনেই রইল না আর। অজগরের চোখের দিকে যেমন তাকিয়ে থাকে ছাগল ছানা, ঠিক তেমনই সামনের দিকে চেয়েছিল সে। ধীরে ধীরে সেই ছায়া মূর্তিটা আরো কাছে আসে তার। এতক্ষণে তার হাতে ধরা জিনিসটির আন্দাজ পায়নি তাই। যে রামদাটা দিয়ে তাদের বাড়িতে জ্যান্ত পাঁঠা কাটে বিশু কামার, সেইটাই শামুর হাতে। আজ আর তাহলে খালি হাতে নয়, অস্ত্র হাতে শিকারে বেরিয়েছে তালদিঘির পিশাচ। পাটা আটকে গেছিল নিতাইয়ের। চারপাশের আর যেন কিছু তার নজরে ছিল না। মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে তাকিয়ে আছে সে। ঠিক সেই সময় ঘটনাটা ঘটল। নিতাইয়ের চোখের সামনে হঠাৎ করে একটা কুয়াশার মিহি পর্দা যেন নেমে এলো রাস্তার মাঝখানে। অবশ্য বেশিক্ষণের জন্য নয়, কয়েক সেকেন্ডের বেশি হবে না। পরক্ষণেই সরে গেল পর্দা, আর দেখা গেল যে ওর সামনে আর কিছু নেই, সব ফাঁকা। শামু উধাও। ব্যাপারটা এত চকিতে ঘটে গেল যে ধাঁধা লেগে গেল নিতাইয়ের। মনে হলো হঠাৎ করেই যেন উবে গেল সামনের লোকটা। আস্তে আস্তে বাঁশবনের মধ্যে আরও খানিকটা সেঁধিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই খেয়াল হলো যে তার পাশে দনু বা রাঘহরি দুজনের কেউ নেই। চাপা স্বরে একবার দুজনের নাম ধরে ডাকলো নিতাই, কাকা, দনু। অন্ধকার হাওয়া যেন বাঁশ পাতার মধ্যে বয়ে গিয়ে খিলখিল হাসির শব্দ তুলতে লাগলো নিতাইয়ের চারপাশে। নিতাইয়ের মনে হলো যেন সেই অন্ধকার বাঁশবন তাকে গিলে খেতে আসছে। এই প্রথম ভয় পেল নিতাই, তীব্র ভয়। বাঁ দিকে একটু সরল নিতাই। তার পায়ের নিচে মরমর করে উঠল শুকনো পাতার দল। অন্ধকারের মধ্যেই ঠাহর করে বাঁশবনের মধ্যে দিয়ে অন্যদিকে যেতে চাইছিল সে। ধীরে, খুব ধীরে পা ফেলতে লাগলো সে। আর ঠিক সেই সময়ই ব্যাপারটা কানে এলো তার। ঠিক যখনই সে ফেলছে পাতার ওপর তার পা, ঠিক তখনই আরেকজনও পা রাখছে শুকনো পাতার স্তূপের ওপর। যেন নিতাইয়ের পাতা মারিয়ে যাওয়ার শব্দে লুকোতে চাইছে নিজের পায়ের শব্দ। সেই নির্জন অন্ধকারের মধ্যে কে যেন অতি যত্নে, অতি সন্তর্পণে অনুসরণ করছে তাকে। প্রবল ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো নিতাই। শীতের রাতেও দরদর করে ঘামতে লাগলো সে। তবুও তার মধ্যেই এক পা দুপা করে এগোচ্ছিল নিতাই। মাঝে মাঝে তাকে অনুসরণ করার শব্দটা দূরে সরে যাচ্ছিল, মাঝে মাঝে একেবারে কাছে চলে আসছে। কিন্তু নিতাইয়ের সব সময় মনে হচ্ছিল যে একজোড়া লাল টকটকে চোখ যেন অনুসরণ করছে তাকে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল নিতাইয়ের। নিজের শ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল সে। হাতড়াতে হাতড়াতে সামনে একটা বড় ঝোপ পায় নিতাই। ছোটবেলায় লুকোচুরি খেলতে খেলতে এখানে বহুবার লুকিয়েছে সে। তার আড়ালে বসে একটু চিরতে যাবে নিতাই, ঠিক সেই সময় আকাশ বাতাস শিউরে দিয়ে কে যেন ডেকে উঠল খোনা গলায়,
সেই ডাক শুনে বুকটা খালি হয়ে গেল নিতাইয়ের। কোনো দিকে না তাকিয়ে দিক বিদিক জ্ঞান হারিয়ে দুধদার করে দৌড়তে লাগলো সে। তার গায়ে সপাং সপাং করে বেদ মারতে লাগলো কচি বাঁশের ডগাগুলো। সেসব গ্রাহ্য করলো না নিতাই, পাগলের মতো দৌড়তে লাগলো। এক একটা মুহূর্ত অনন্তকাল বলে মনে হচ্ছিল তার। মনে নেই কতক্ষণ পাগলের মতো দৌড়েছে সে। এমন সময় হঠাৎ করেই যেন বাঁশ বনটা শেষ হয়ে গেল তার সামনে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে খোঁড়া ভৈরবীর মাঠ, আর সেই মাঠের পাশে বাঁশ বনের ধার ঘেঁষে ওটা কি? কে ওটা? একতলা আধার যেন কিসের ওপর ঝুঁকে বসেছিল, তার দিকে পেছন ফিরে। নিতাইয়ের পায়ের শব্দ শুনে সেই ঘোর কালো অন্ধকার ফিরে তাকালো তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার টকটকে লাল চোখ দুটো দেখে ধক করে বুকটা যেন মুহূর্তের জন্য গলায় আটকে গেল নিতাইয়ের। লাল টকটকে জিভ বার করে একবার যেন ঠোঁট চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। তারপর খিলখিল করে হেসে উঠল সে। সেই অপার্থিব হাসি শুনে শরীরের প্রতিটি রক্তের ফোঁটা জমে গেল নিতাইয়ের। হাতে পায়ে আর বল পেল না সে, হাঁটু ভেঙে বসে পড়ল। আর ঠিক তখনই তার চোখে পড়ল কার ওপর এতক্ষণ ঝুঁকে পড়েছিল সেই অন্ধকারের পুঞ্জ। রাখো হরির শরীর। আস্তে আস্তে চোখ উপরে তোলে নিতাই। দেখে যে আগুনের ভাঁটার মতো চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে সেই দলা দলা কালো ছায়া। তারপর নিতাইয়ের পিছনের অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠে ডান হাতে কি একটা যেন তুলে ধরে সে। তাদের বাড়ির রামদাটা। আর সহ্য হয় না নিতাইয়ের, অজ্ঞান হয়ে পড়ে যায় সে। আর ঠিক সেই সময় চোখ খুলে তাকায় রাখো হরি। জ্ঞান ফিরে পেয়ে কয়েক মুহূর্ত ভোম মেরেছিল বটে, কিন্তু তারপরেই হুঁশে ফিরে আসে সে। আর দেখে যে অপার্থিব ছায়ার ডেলা তাকে টেনে এনেছিল এই বাঁশ বনের কিনারে। সেই একটা বড় রামদা তুলেছে সামনে অজ্ঞান হয়ে থাকা নিতাইয়ের দিকে। আর থাকতে পারল না রাখো হরি। এককালে মুখুজ্জে পরিবারের অনেক নুন খেয়েছে তার পরিবার। আজ প্রাণ থাকতে তাদেরই এক সন্তানকে বেঘরে মরতে দেবে রাখো হরি? তার রক্তে ঘুমিয়ে থাকা ভয় ডরহীন আধা ডাকাতটি যেন হঠাৎই ঘুম থেকে জেগে উঠল। আর জেগে উঠে রক্তচক্ষু মেলে চাইল চারিদিকে। পিঠের দিকে গুঁজে রাখা আধাতি তলোয়ারটা হাতড়ে হাতড়ে বার করে সেই অন্ধকারের রাক্ষসীটার পায়ে বসিয়ে দিল রাখহরি সাধুকা। প্রথমে তলোয়ারটা অনেকটাই গুঁজে দিতে পেরেছিল বটে রাখহরি, কিন্তু তারপরেই তাকে এক লাথিতে 10 হাত দূরে ফেলে দেয় সেই পিশাচিটা। তাতে তার অমানসিক জোরটা টের পায় রাখহরি। তার গুরুদেব তাকে শিখিয়েছিলেন যে মারামারির সময় কখনো মাথা গরম করতে নেই। এতদিন বাদে বোধ হয় গুরুর শিক্ষাটা কাজে দিল তার। উড়ে গিয়ে মাটিতে পড়তেই কিছুটা গড়িয়ে যায় রাখহরি। তারপর দ্রুত উঠে একটা ঝোপের আড়ালে চলে যায় সে। সেখানে বসে দম নিচ্ছে সে। ঠিক তখনই একটা মোটা মোটা নৌকোয়ালা থাবা দিয়ে কে যেন তার গলাটা চেপে ধরে পেছন থেকে। আতঙ্কের থেকেও বেশি হতবাক হয়ে গেছিল রাখহরি। এ আবার কার হাত? তবে কিনা 14 বছর ধরে জামাল উদ্দিন ওস্তাদের কাছে মিছেই দেহবন্ধন আর নানান শারীরিক কসরত শেখে নিছে এককালে। এক ঝটকায় সেই অমানসিক থাবা থেকে নিজেকে মুক্ত করে পাশের ঝোপে ঝাঁপ দিয়ে পড়ে রাখহরি। যে থাবা দুটো রাখহরির গলা টিপে ধরেছিল সে হাত দুটো থমকে যায় একটু। তারপর এক পা করে ইতি উতি হাওয়ায় গন্ধ শুকতে থাকে সে হাত দুটোর মালিক, যেন বোঝার চেষ্টা করে যে রাখহরি ঠিক কোথায় আছে। ধীরে ধীরে নিচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নেয় রাখহরি। তারপর সেটা ছুঁড়ে দেয় দূরের একটা ঝোপের দিকে। উদ্দেশ্য ছিল যে পিশাচটার দৃষ্টি ওদিকে ঘুরিয়ে দিলে সে যদি এক দৌড়ে নিতাইয়ের শরীরটা টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। মানে যতক্ষণ এই অসম লড়াইতে সে বেঁচে থাকতে পারে ততক্ষণই তার জিত। ভোর হতে
আরো ঘন্টা 2-2.5 এই সময়টা পার করতে পারলেই প্রথম দিকে রাখহরির মতলবটা খেতেও গিয়েছিল বটে। ঢিলটা অনেক দূরেই তাক করে ফেলেছিল রাখহরি। পিশাচটা দৌড়েও গিয়েছিল সেদিকে। মুশকিলটা হলো, যখন নিতাইয়ের শরীরটা টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই অস্বাভাবিকভাবে দ্রুততায় ঝড়ের মতো সেই বাঁশবন তছনছ করে তার সামনে এসে দাঁড়ালো সেই দানব। ধীরে ধীরে নিতাইয়ের অচৈতন্য নিথর শরীরটা মাটিতে শুইয়ে ফেলে পিছনের দিকে হেঁটে যাচ্ছিল রাখহরি। মাথা আর বোধ বুদ্ধি গুলিয়ে যাচ্ছিল তার। দরদর করে ঘামছিল সে। তার মাথার ভেতরটা শূন্য হয়ে গেছিল এতক্ষণে। জীবনে এত বীভৎস আর ভয়াবহ অভিজ্ঞতা তার হয়নি। তাকে কে টেনে আনলো সেই বাঁশবনের দিকে? আর আনলোই যদি, তো মারলো না কেন? আর পরে তার গলাটা আঁকড়ে ধরলই বা কে? তার সামনে এখন কে? আর তখনই বা কে ছিল? নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কাল পিশাচটা তখন এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখের থেকে রক্তের ফেনা উড়ে যাচ্ছিল আশেপাশের বাতাসে। সেই অমানসিক ভয়াল বিভৎসতার সামনে এতক্ষণ ধরে জমিয়ে রাখা যাবতীয় সাহস একেবারেই উড়ে গেল রাখহরির। তবু তার মধ্যেই তার সামনে দাঁড়িয়ে থাকা নরকের জীবটিকে চিনে নিতে অসুবিধে হলো না তার। নিজেরই দু চোখকে বিশ্বাস হচ্ছিল না তার। তাহলে সে যা ভেবেছিল সত্যিই তাই? অসহায় আতঙ্কে পালাতে গিয়েও পালাতে পারে না রাখহরি। উল্টে পড়ে যায় মাঠের উপর। স্থিরভাবে সে দেখে যে ধীরে ধীরে এসে তার উপর দুদিকে 2 পা মেলে দাঁড়ায় সেই পিশাচ। উগ্র রক্ত মাংসের গন্ধে আর ভয়ে বমি উঠে আসে রাখহরির। ঈশ্বরের নাম জপছিল রাখহরি। তার মধ্যে এই পিশাচটা তার বড় হাত দুটো নামিয়ে আনলো রাখহরির কণ্ঠার উপর। নারকীয় দুটো বড় বড় বাঁকানো নখ সবে নেমে এসেছে গলা বরাবর। চোখের সামনে তার ভয়াবহ মৃত্যু নেমে আসতে দেখে প্রায় অজ্ঞান রাখহরি। এমন সময় মনে হলো পিছন থেকে কে যেন মাথাটা টেনে ধরলো সেই পিশাচের। আর তারপরেই শুধু একটা জিনিসই দেখতে পেল রাখহরি। একটু ওপর থেকে একটা বড় রামদা নেমে এলো দনুর গলায়। ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল দনু পিশাচের। আর নিতে পারল না রাখহরি স্নায়ু। শুধু অজ্ঞান হতে হতে 2 চোখ বুজে আসার আগে সে দেখল যে তার এক পাশে তখনও পড়ে আছে ধরফর করতে থাকা দনুর লাশ। আর বাঁ হাতে সেই কাটা মাথাটা ধরে ডান হাতে রক্ত চুইয়ে পড়া রামদাটা টানতে টানতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে মুকুজ্জে বাড়ির নতুন বউ। কিন্তু অজ্ঞান হতে হতেও একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে যায় রাখহরি। প্রথম থেকেই যে খটকাটা তার মাথায় ঘোরাফেরা করছিল, এক মুহূর্তে যেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। প্রথমে সেই পুকুরের পাড়ে নিতাইয়ের টর্চের এক ঝলকের আলোয় জল পায়ের ছাপ দেখা স্তক, এটাই তার মাথায় আটকে ছিল। কিন্তু তখন সেটা বোঝেনি সে। বুঝলো এখন। তার চোখের সামনে একের পর এক পা ফেলে খোঁড়া ভৈরবীর মাঠ পেরিয়ে যাচ্ছে শামু ওরফে শাম্ভবী। আর সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের ছাপের কোনো চিহ্ন নেই। তার জায়গায় শুধু রক্তের দাগ। চোখ বুঝল রাখহরি। ঠান দিদির কথা মনে পড়ে গেল তার। কালীগিরি তান্ত্রিক বলে গেছিলেন যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। সেই কথাই খেটে গেল আজ। তালদিঘির খোঁড়া ভৈরবী আজ নিজের পুজোর নৈবেদ্য নিজেই জোগাড় করে নিয়েছেন। শামুর ডান পায়ের আঙুল কি প্রথম থেকেই ছিল না, নাকি
তারই তলোয়ারের ঘায়ে আজ খোয়া গেল সেটা মাথায় ঢোকার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায় এককালের দোর্দণ্ড প্রতাপ ডাকাত রামাই সাধু খাঁর উত্তরাধিকারী রাখো হরি সাধু খাঁ। শুনছিলেন রহস্য, ভয়, তন্ত্রের মায়াজালে জড়ানো গল্প খোঁড়া ভৈরবীর মাঠ। লিখেছেন অভিক সরকার। এই গল্পের সারমর্ম হল ভালোবাসাই সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। গল্পের সূত্রধর ও শ্যামলীর চরিত্রে আমি স্নেহা, ঠানদিদির ভূমিকায় স্বপ্না, বাসন্তী পিসি সুপর্ণা, কালীগিরি তান্ত্রিক রাখো হরি, পরিমল রায় ও কাকার ভূমিকায় রূপক। গল্প পাঠ যোগেন ভট্টাচার্য, মুকুজ্জে মশাই এবং ডাক্তারবাবুর ভূমিকায় তন্ময়, দনু ও গোকুলের ভূমিকায় সুদীপ, রামভূষণ, অধীর রঞ্জন সাপুই এবং নিতাইয়ের ভূমিকায় প্রসেনজিৎ, মফিজুল, বগলাচরণ শিকদার, জগন্নাথ ও রতনলাল চৌবের চরিত্রে শুভম, সামন্তবাড়ির বউ এবং শামু দিশা, টুম্পার চরিত্রে ঈশা, রাখাল মণ্ডলের বউয়ের চরিত্রে মৃত্তিকা এবং নির্মলা সৃজনী। এভাবেই নানান স্বাদের গল্পের সম্ভার নিয়ে আবারও ফিরে আসবে টিম বেঙ্গলি স্টোরি স্টেশন। আর হ্যাঁ, মনে রাখবেন কিন্তু, বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার।